পল্লবীতে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা পারিবারিক কলহের জের বলছে পুলিশ। আমরা বাবা এবং সন্তান দুটোকে জীবিত আছে মনে করে প্রথমে কর্মীটলা হাসপাতালে পাঠাই, পরে কর্মীটলা হাসপাতাল থেকে তার বাবাকে জীবিত আছে বিদায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কুলুষিত করা হয় সংবিধান, বললেন বদিউল আলম। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। শেখ হাসিনার কর্তৃত্ববাদে অনুঘটক বিচার বিভাগ, বলছে টিআইবি। সেই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বে অফ বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কারই মূল চ্যালেঞ্জ। রংপুরে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের মাঝে সহায়তার চেক হস্তান্তর, আত্মত্যাগীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। সবাই এই জুলাইকে ভুলে গেল এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। আজকে আন্দোলন করে 3 মাস পার হয়ে গেল, আমার মনে হয় এখন অনেক বৈষম্য আছে। এই বৈষম্যকে দূর করার জন্য আমাদের সকলকেই কাজ করা লাগবে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। রাজধানীর পল্লবীর বাইগারটেকে বাবার হাতে 2 সন্তান খুন। খুনের পর আত্মহত্যার চেষ্টা করে 2 সন্তানের বাবা। সকালে মৃত 2 সন্তানের বাবা আহাদ নিজ হাতে ধারালো ছুরি দিয়ে নিজ শিশু সন্তান মুসা এবং বিজয়কে গলায় জখম করে হত্যা করে। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা। গুরুতর আহত আহাদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাচ্চাদের মা রোজিনা জানান, সংসারের খরচ দিতেন না তার স্বামী। টিন শেডের বাসা ভাড়ায় থাকত 2 শিশু এবং সেখান থেকেই তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো একটি লোহার ছোরা, ওইটা আমরা জব্দ করেছি। প্রাথমিক ধারণা যে পারিবারিক এবং সাংসারিক বিরোধের জেরে এই ঘটনা হয়ে থাকতে পারে, তবে আমরা ব্যাপক তদন্ত করে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারব। বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের রিমান্ডের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে উপযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনার তদন্ত করা হবে। র্যাবের কারো গাফিলতি থাকলে আনা হবে জবাবদিহিতার আওতায়। এদিকে 3 দিনের রিমান্ড শেষ হয়েছে সাদের। আইনগত প্রক্রিয়া শেষে তাকে ছাড়া হবে বলে জানিয়েছে পুলিশ। সালমা হত্যার ঘটনায় বাড়ির ভাড়াটিয়া নারী সহ 3 জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুসলিম নামের একজন। বাকি 2 জন মাবিয়া এবং সুমন 2 দিন করে রিমান্ডে আছে। এর আগে গেল মঙ্গলবার নিজ বাসার ডিপ ফ্রিজে পাওয়া যায় গৃহবধূ সালমার মরদেহ। বগুড়ার দুপচাচিয়া যে বিষয়টি, সেখানে মূলত এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয় স্বজন। আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখব। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেটেল সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তাদের দায়িত্ব সুনির্দিষ্ট বলা আছে, তারা ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে এবং ছাত্র জনতাই তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি।
কিন্তু একই সঙ্গে এই কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। আমরা একটা জিনিস আমাদের নিজেদের মধ্যে আনতে হবে, আমরা মানুষের সামনে, যারা আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বারবার বলছেন, যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ, বিএনপির ইমেজ, সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন ধরে রাখতে পারি। এটা আমাদেরকে রাখতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে, আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রিয় সহ গণতন্ত্র ভোটাধিকার থাকলে সংবিধান সংকটে পড়ে না, তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন সংবিধান, নির্বাচন বিশেষজ্ঞ এবং আইনজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংস্কারের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রেক্ষাপটে সংবিধান সংস্কারে নানা প্রস্তাবনা উঠে আসে ল রিপোর্টার্স ফোরামের আলোচনায়। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, যেন তিনি ওয়ান ম্যান শো না হন, তিনি যিনি নিজেকে সর্বশক্তিমান না করেন, তিনি যিনি নিজেকে অমনিপোটেন্ট না মনে করেন। দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না, কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে, সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে, এমনকি অন্য দলেও যোগ দিতে পারে। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা এই জন্য, তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে উনি নষ্ট হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষতা সেটা থাকা উচিত, সেটা আমরা পুনর্লিখন করি আর সংস্কার করি, যাই করি, কিন্তু কিছু জিনিস যেমনটি ভাষাগত বহুমাত্রিকতা, জাতিগত বহুমাত্রিকতা, সেটা ৭২-এর সংবিধানে যথাযথভাবে আসেনি। যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়, সেটার জন্যই কিন্তু সংবিধান। আলোচনায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ কিভাবে সংবিধান কলুষিত করেছে এর উদাহরণ তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ঠিক থাকলেই সমুন্নত থাকে সংবিধান। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। 50th অ্যামেন্ডমেন্ট পুরোপুরি বাদ দিতে হবে, আর 13th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওটা রেস্টোর করতে হবে। এই ব্যাপারে যে ম্যাটার ইজ সাব জুডিস, আমরা এখন কোনো কথা বলবো না, কিন্তু এটা বলতে পারি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, ওটারও কিছু মডিফিকেশন লাগবে, যে আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে চাই না। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন তারা। পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে ছিল সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালা। সেখানেই তিনি বলেন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে রাজনৈতিক সংস্কার আসতে হবে। আর অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ের পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। গত 16 বছর অবশ্যই কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার এবং বিচারক সেটা শিকার হয়েছে। আবার বিচারক সেখানে কর্তৃত্ববাদের বিকাশের অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে আনফরচুনেটলি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সকালে হোটেল সোনারগাঁওয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি আরও বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। দেশের কল্যাণে সবাইকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. Voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা না গেলে 24-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না, মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের সময় এমনটা বলেন তিনি। কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টারাও। জানান, অভ্যুত্থানে আত্মত্যাগীদের সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। রংপুর শিল্পকলা একাডেমি গণ অভ্যুত্থানে বিভাগের হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। এ সময় 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের তাগিদ দেয়া হয়। সবাই এই জুলাইকে ভুলে গেল, এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে ভুলতে পারবে না। এবং আমরা এটা খুব ভালোভাবে জানি, শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে পুনর্বাসন করা কখনোই সম্ভব না, কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। আয়োজনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ উপদেষ্টাও। জানান, আত্মত্যাগকারীদের সব ধরনের সহযোগিতায় বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে এতদিন উপেক্ষা করা হয়েছে জনগণের সকল দাবি দেওয়া প্রত্যাশা। 24-এর অভ্যুত্থানের পর প্রতিফলন হবে জন আকাঙ্ক্ষার। তাদেরকে দরকার হলে বিদেশ পাঠানো হবে, যাদের চিকিৎসা দেশে করা সম্ভব না, এবং তাদেরকে পুনর্বাসনের জন্য যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব। অনুষ্ঠান শেষে রংপুর বিভাগের হতাহতদের পরিবারের কাছে সহায়তার চেক হস্তান্তর করা হয়। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
24 ঘন্টার মধ্যে উদ্ধার হলো আজিমপুর থেকে অপহৃত শিশু জাইফা। শিশুটির মা ফারজানা আক্তারের ধারণা, যাদের সাবলেট ভাড়া দিয়েছিলেন তারাই জড়িত, এমনটা জানিয়েছে র্যাব। এ ঘটনায় ফাতেমা আক্তার শাপলা এবং তার স্বামীকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, ডাকাতির পাশাপাশি মুক্তিপণ আদায় করতেই শিশুটিকে অপহরণ করা হয়। শুক্রবার সকাল 8:58 রাজধানীর আজিমপুরে ভুক্তভোগী ফারজানা আক্তারের বাসার সামনে অবস্থান নেয় অপহরণকারীরা। 2 মিনিট পর তাদেরকে নিজের ভাই এবং গ্রাম থেকে চাল এনেছে বলে ঘরে ঢুকিয়ে নেয় অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলা। এরপর শুরুতে ফারজানার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে হাত পা বেঁধে ফেলে অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এর 22 মিনিট পর একটি বাক্সে ডাকাতি করা জিনিসপত্র ও ফারজানার 8 মাসের শিশু জাইফাকে নিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা। জানা যায়, বাচ্চা অপহরণের সাথে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করেছে অপরাধীরা। অপহরণের 24 ঘন্টার মধ্যে দুধের শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাব। কর্মকর্তারা জানান, অপহরণ করে মালামাল নিয়ে চলে যায় পুরুষ 3 জন। আর ফাতেমা আক্তার শাপলা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় তার স্বামীকে নিয়ে ওঠেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে বাচ্চাকে উদ্ধার করা হয়, তবে মালামাল উদ্ধার করা যায়নি। সুমন, রায়হান এবং হাসান, এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন। এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটা স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন। বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আসামিদের স্বীকারোক্তি নিয়ে র্যাব জানিয়েছে, ডাকাতি ও বাচ্চা অপহরণের পরিকল্পনা 2 সপ্তাহ আগের। ভুক্তভোগী সরকারি কর্মচারী ফারজানার কাছে সরকারি কর্মচারী ও ছাত্রী পরিচয় দিয়ে তার বাসায় সাবলেট নেন ফাতেমা আক্তার শাপলা। বাসায় ওঠার পরদিনই ঘটান এই ঘটনা। ডাকাতি করেই ক্ষান্ত থাকেনি তারা। মুক্তিপণের আশায় তারা তুলে নেয় 8 মাসের শিশুকে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকেই শুরু করেছিলেন এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়াবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। বাচ্চাটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। ঘটনায় পলাতক আরও 3 জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।